নমস্কার বন্ধু, আজ রাস উপলক্ষে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ মন্দির নিয়ে এসেছি আপনাদের, যেটা টালিগঞ্জের বড় রাসবাড়ি বলে খ্যাত, যেটি 1828 সালে প্রাচীন রাধা গোবিন্দর মন্দির এই স্থানীয়ভাবে বড় রাসবাড়ি নামে পরিচিত এবং এটি টালিগঞ্জ রোডে অবস্থিত। এই বিগ্রহে দেখুন রাধা মদন মোহনজি বিরাজ করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। মূলত বাংলার জমিদারদের তৈরি এটি ঐতিহাসিক মন্দির, এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরটি 1828 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটির আসল নাম হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, তবে স্থানীয়ভাবে বড় রাসবাড়ি নামে পরিচিত। এটি টালিগঞ্জ রোডে অবস্থিত। টালিগঞ্জের একটি প্রাচীন এবং ঐতিহাসিক ধর্মীয় স্থান, যা স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী রাধা মদন মোহনজি মন্দির সকাল 6টা থেকে 12টা, বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপনারা এসে এই মন্দিরে পণ্ডিত মশাই সেবায় থাকে, পুজো দিতে পারেন। আগে এখানে রাস বসত পুরো রাস্তা জুড়ে। বড় রাসবাড়ির রাস খুব খ্যাত ছিল, কিন্তু বর্তমানে কোনো কারণবশত এখন আর রাস হয় না। ঢুকেই দেখবেন নাট মন্দির, সচরাচর এই রকম নাট মন্দির দেখতে পাবেন না। কত মোটা পিলার দিয়ে এই নাট মন্দির আর এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন। মন্দিরটি রাসবাড়ির একটা অংশ আটচালা শৈলীতে নির্মিত, যা বাংলা ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে নবরত্ন শৈলীর প্রভাব দেখা যায়, যা মন্দিরটিকে অলংকৃত করে তুলেছে। ইতিহাসবিদদের মতে বাওয়ালি পরিবারের রাধাকান্ত মন্দিরের নবরত্ন শৈলী থেকে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের স্থাপন অনুমোদিত হয়েছিল। প্রধান বিগ্রহ রাধা এবং মদন মোহন, যা মূলত এটি জমিদার বাড়ির বালি বংশের একটি অংশ দ্বারা প্রতিষ্ঠিত, যা বড় রাসবাড়ি নামে পরিচিত। রাস পূর্ণিমা উপলক্ষে পণ্ডিত মশাই এখানে রাধা মদন মোহনকে পূজিত করছেন। সিন্নি দেওয়া হয়েছে, ফল প্রসাদ সাজানো হয়েছে। সকাল সকাল গিয়ে আপনাদের সেটাকে তুলে ধরেছি। দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই পুজো করছে। এরপর পুজো হয়ে যাওয়ার পর এই বিগ্রহ এটাকে বাইরে আনা হবে। আজ যেহেতু রাস উপলক্ষে রাধা মদন মোহনজিকে 3 দিন বাইরে থাকবে। এই মন্দিরের বাইরে সিংহাসনও সাজানো হয়েছে। ভেতরে প্রথমে পুজো হয়ে যাবে। বড় রাসবাড়ির বিগ্রহ এখানে প্রধানত রাধাকান্ত দেবেরও বিগ্রহ রয়েছে। নবরত্ন শৈল চমৎকার উদাহরণ, যা মূলত এই মন্দিরের বৈশিষ্ট্য। এখানে আছে রাধা এবং মদন মোহন বিরাজ করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে পূজিত হচ্ছে, সেও দেখুন কত সুন্দরভাবে পূজিত হচ্ছে। সিংহাসনে, সাদা কাঠের সিংহাসনে পূজিত হচ্ছে। দেখুন এখানে আগে রাস বসত, সেটাও আপনাদের কাছে। আর এখানকার নাট মন্দির, বিশাল নাট মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরের, যা
মূলত এখানে আসা ভক্তদের একত্রিত হওয়ার জন্য ব্যবহৃত এই বিশাল আকারের নাট মন্দির। মন্দিরটি উঁচু প্ল্যাটফর্মে করার কারণ গঙ্গার জোয়ারের জল থেকে এটিকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। আর এই দেখুন এখানে আগে রাস পূর্ণিমায় কত রকমের মূর্তি বসতো সেইগুলো দেখুন পুরনো এখানে পড়ে রয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন আগে রাসে এখানে কত দূর দূরান্ত থেকে লোক আসতো, সমাগম হতো। আজ সেইখানে বড় রাসবাড়িতে শুধু বিগ্রহে পুজো হচ্ছে, সেই পুজোটাকেই আপনাদের কাছে তুলে ধরতে এসছি। আর আমি মন্দির প্রদক্ষিণ করলাম। আর এই যে বাইরে যে সিংহাসনটা রয়েছে, পুজো হয়ে যাওয়ার পর এখন 3 দিন এই সিংহাসনে ব্যবহার। এখানকার হচ্ছে তুলসী মঞ্চ, এখানকার তুলসী মঞ্চর পর দেখুন এখানকার বিগ্রহে বিরাজ করছে, পণ্ডিত মশাই পূজিত করছে, ওং বলে লেখা রয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর দেখুন এই সিংহাসনে বাইরে 3 দিন থাকবে, 3 দিন থাকার পর আবার বিগ্রহকে ভেতরে মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হবে। রাধা মদন মোহনজির মন্দিরে এখন আরতি হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এখানকার যে সেবায়িত আছে আরতি করছে, সেই আরতিটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে আজ রাস পূর্ণিমা উপলক্ষে আরতি হচ্ছে। আরতি দেখেও মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে। সচরাচর এই মন্দিরে পুজো দেখতে গেলে সকাল সকাল আসতে হবে আর সন্ধেবেলা আসতে হবে। মন্দিরের পূজারী মশাই দেখুন এখন আরতি করছে কত সুন্দরভাবে। এই মন্দিরটি টালিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থান, যা শহরটি ঐতিহ্য করে তোলে। মন্দিরের মূল আকর্ষণ হলো উচ্চ প্ল্যাটফর্ম, যা গঙ্গা জোয়ারের জল থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছে। এর জন্য বিশাল নাট মন্দির বিশেষ করে উল্লেখযোগ্য। মন্দিরটি হচ্ছে ধর্মীয় স্থাপত্যের ইতিহাসের একটি অংশ, গুরুত্বপূর্ণ। যদিও কিছু অংশ ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে, তারপরেও এখানে কার্তিক পূর্ণিমায় পুজো হয়। নমস্কার বন্ধু, আজ রাস পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জে বড় রাসবাড়ি আজকে এখানে আগে রাসের মেলা হতো, কোনো কারণবশত মেলা বন্ধ হয়ে গেছে। তা এখানকার যে সকালবেলা যে পুজো হচ্ছে সেটাকে তুলে ধরলাম এবং এখানকার নাট মন্দির ও বিগ্রহ দর্শন করিয়েছি। এটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় রাধা কৃষ্ণ বলে আমি এবারে চলে যাব। আর এখানে আসতে গেলে কোনো অসুবিধা নেই, আপনারা মেট্রো করে রবীন্দ্র সরোবর নামবেন। রবীন্দ্র সরোবর থেকে বাঙালপাড়া হয়ে বলবেন বড় রাসবাড়ি বা টালিগঞ্জ ফাঁড়ি থেকেও চলে আসতে পারেন। অনেক বাস রয়েছে ধর্মতলা হাওড়া থেকে, আপনারা এইখানে আসতে অসুবিধা নেই। রবীন্দ্র সরোবর বা ভবানী সিনেমা সোজা চলে আসবেন এই বড় রাসবাড়ি এবং যোগাযোগ করে নেবেন। আজ পরবর্তী গন্তব্যস্থল ইস্কন মন্দির, টালিগঞ্জে শ্রীল প্রভুপাদের জন্মস্থান। নমস্কার বন্ধু, আজ আপনাদের টালিগঞ্জে নিয়ে যাব। সেখানে শ্রীল
অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, 1959 সালে সন্ন্যাস গ্রহণ করার পর শিল প্রভুপাদ নামে পরিচিত হয়। তার জন্ম দক্ষিণ কলকাতার টালিগঞ্জে। 1966 সালে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্কন প্রতিষ্ঠা করেন, যা আন্তর্জাতিক কৃষ্ণা ভাবানুমিত সংঘ নামে পরিচিত। তিনি তার গুরু শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর আদেশ অনুসারে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য এটি প্রতিষ্ঠা করেন। অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি অভয়চরণ দে নামে পরিচিত ছিলেন, দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। 1922 সালে তার আধ্যাত্মিক গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার দেখা হয়। 1933 সালে তিনি তার শিষ্য হন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করার সংকল্প গ্রহণ করেন। 1950 সালে তিনি গৃহ ধর্ম ত্যাগ করেন। 1955 সালে তিনি বানপ্রস্থ গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার, গ্রন্থ রচনা কাজে মনোনিবেশ করেন। 1966 সালে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি পরবর্তীকালে শিল প্রভুপাদ নামে পরিচিত হয়, নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতামতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। আজ রাস পূর্ণিমা উপলক্ষে ইস্কন বার্থ প্লেসে আজ সকাল সকাল সেখানে গিয়ে আপনাদের কাছে তুলে ধরছি সেখানকার সকালের পুজো আরতি। দামোদর মাস হলো কার্তিক মাস, যা দীপাবলির 15 দিন পর দেব দীপাবলি হিসাবে পালিত হয়। এই মাসে শ্রীকৃষ্ণ দামোদর লীলা স্মরণ করা হয়, যেখানে তার মা যশোদা তাকে একটি দড়ি দিয়ে বেঁধেছিল। এই মাসটিকে সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এবং এই সময় করা ভক্তিমূলক কাজ বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়, যেমন প্রদীপ দান ও গ্রহণ করা হয়। দামোদর মাস দীপাবলি, এটি হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসকে বোঝায়। সনাতন ধর্মে এটি ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপকে স্মরণ করে পালিত হয়। দেখুন, আজ এই দামোদর মাসে যে রাস পূর্ণিমার দিনে প্রভু শিলপাদকে এখানে আরতি করা হচ্ছে, সেটাও তুলে ধরেছি। শ্রীকৃষ্ণের দামোদর রূপকে স্মরণ করে পালিত হয়। দীপাবলি সাধারণত কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয়, আর দীপাবলির 15 দিন পর কার্তিক মাস পূর্ণিমায় এই উৎসবটি পালিত হয়। আজ হচ্ছে কার্তিক মাসের রাস পূর্ণিমা পালিত হচ্ছে। এটি সাধারণত বারাণসীর মতন শহরে বিশেষভাবে পালিত হয়, যেখানে গঙ্গা নদীর সমস্ত ঘাটগুলিতে আলোয় সজ্জিত হয়। এখানেও সকালবেলা দীপাবলি পালন করছেন পণ্ডিত মশাই, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণর কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র বলে বিবেচিত। এই মাসে করা হয় যে কোনো ভক্তিমূলক কাজ সহস্রগুণ বেশি ফল দেয় বলে মনে করা হয়। দামোদর লীলা, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা একটা বিশেষ লীলা, যার নাম দামোদর
নীলা স্মরণ করা হয়। এই নীলায় দুষ্টুমির জন্য তার মা যশোদা তাকে এক দড়ি দিয়ে বেঁধেছিল। এই মাসে প্রদীপ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে অনেক আমিষ ভোজন বর্জন করে নিরামিষ ও হবিষ্যন্ন গ্রহণ করে উচিত। এই দেখুন এখানে যশোদা বেঁধে রেখেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তারপর এখানে রাধা কৃষ্ণ বিরাজ করছে, আর এই বার্থ প্লেসে আজ পুজো হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে আজ এই ইস্কন বার্থ প্লেস টালিগঞ্জে যে আরতি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে সকাল সকাল এসে আজ আপনাদের কাছে তুলে ধরলাম। এই টালিগঞ্জ রোডের ওপরে গড়ে উঠেছে, আর পাশেই হচ্ছে বড় রাজবাড়ি। ভগবানের সকল সেবার মূল উদ্দেশ্য তার প্রসন্নতা বিধান। ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদনের মাধ্যমে তার আরতি করার এটাই উদ্দেশ্য। আরতি দ্বারা আমরা ভগবানের কাছে আমাদের হৃদয় অর্থী জানতে পারি। সাধারণত আরতি বলতে বোঝায় সৃষ্টির বিভিন্ন উপাদানসমূহ ও বিগ্রহরূপী ভগবানকে নিবেদন করা। এই জগৎ, ভূমি, জল, বায়ু, আগুন, আকাশ, মন, বুদ্ধি, অহংকার এই 8টি উপাদান দিয়ে গঠিত। এখানে ভূমি দ্বারা সমস্ত কঠিন, জল দ্বারা তরল, বায়ু দ্বারা বায়বী, আকাশ দ্বারা শূন্যর মাধ্যমে, আর শব্দ তরঙ্গ, অগ্নি দ্বারা বিভিন্ন প্রকার বিকরণ শক্তিকে বোঝায়। আরতির সময় আমরা যে 8টি উপাদানের প্রতীক হিসাবে বিভিন্ন দ্রব্যাদি ভগবানকে নিবেদন করি, ফুল ও বস্ত্র দ্বারা ভূমিকে, জল দ্বারা জলীয় বস্তুকে, প্রদীপ দ্বারা অগ্নিকে, চামর দ্বারা বায়ুকে, শঙ্খ ও ঘণ্টাধ্বনি দ্বারা আকাশকে, বিভিন্ন মন্ত্র কীর্তনের দ্বারা মনকে, আরতির পূর্ণরূপে সমর্পণ দ্বারা বুদ্ধিকে, প্রমাণ দ্বারা অহংকারকে পূজারী শ্রীবিগ্রহের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে। আরতির দ্রব্যসমূহ চক্রাকারে ঘুরানো হয়, কারণ তা আমাদের মনে করিয়ে দেয় যে কালের আবর্তে সর্বদা আমাদের সকল কার্যক্রম ভগবানকে কেন্দ্র করে সম্পাদন করা উচিত। তাছাড়া আমাদের যা কিছু আছে সবই ভগবানের আরতি হচ্ছে। বৈদিক শাস্ত্রে বর্ণিত পঞ্চরাত্রের এমনই একটা পন্থা যা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুই ভগবানের সম্পত্তি। যখন বিভিন্ন দ্রব্য ভগবানকে নিবেদন করা হয় তখন ভগবান তা গ্রহণ করে প্রসাদ কৃপারূপে আমাদের তা প্রদান করেন। তখন আমরা তাকে নিবেদিত এবং দীপশিখায় আমাদের হাত স্পর্শ করে, প্রসাদী পুষ্প অঘ্রাণ করে এবং শঙ্খ জল শিরে ধারণ করে ভগবানের প্রসাদ বা কৃপা লাভ করি, এবং এর দ্বারা ভগবানের প্রতি আমাদের সমর্পণ বৃদ্ধি পায়। একটি দ্বীপ শলাকার সামান্য অগ্নি যেমন একটি গ্রামকে ভস্মীভূত করে দিতে পারে, তেমনি ভগবানা দামোদর এর প্রীতির উদ্দেশ্যে নিবেদিত একটি প্রদীপ আমাদের রাশি রাশি পাপ ভস্মীভূত করার জন্য যথেষ্ট। সাধারণত ঘি বা তেলের দীপ এই মাসে অনুমোদিত। শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আচমন করে প্রথমে দীপ শ্রী গুরুদেব কর কমলে অর্পণ করতে হয়। তারপর হচ্ছে মনসে তার পক্ষ হয়ে আপনি তা ভগবান ও
ভগবৎ স্পর্শবিন্দু দীপ নিবেদন করতে পারেন। শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে ঘড়ির কাঁটার দিকে চক্রকারে 4 বার নাভিদেশে 2 বার মুখমণ্ডল 3 বার সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে দীপ নিবেদন করতে হয়। এইভাবে পর্যায়ক্রমে শ্রী শ্রী রাধা দামোদর ও শ্রী শ্রী জগন্নাথ বলদেব, সুভদ্রা, শ্রী শ্রী নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী বৃন্দা দেবী, সরং ও গোস্বামী, গুরু পরম্পরা, শিল প্রভুপাদ, শ্রী গুরুদেব ও পরে ভক্তবৃন্দদের নিবেদন করতে হয়। তুলসী শ্রী হরি বল্লভা এই মাসে প্রতিদিন তুলসী দ্বারা দামোদরের অর্চন কর্তব্য। সাথে শুষ্ক তুলসী কাষ্ঠের দীপ ভগবানকে নিবেদন করা হয়। হরিভক্তি বিলাস ধৃত প্রহ্লাদ সংহতি উল্লেখ আছে। দেবলোকে অসুরের হাত থেকে রক্ষা করতে শিব তাকে বধ করে। তারপর সমস্ত দেবতারা এই দিনটিতে দীপবলি প্রদান করেন। নেমে আসেন শিবের শহর কাশীতে। ত্রিপুরাসুরকে বধ করার পর দেবাদিদেবের ত্রিপুরারি নামে পরিচিত হয়। দেব দীপাবলির দিন দেবতাদের জন্য প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। বিশেষ করে বেনারস, হরিদ্বার ঘাটগুলিতে আলো এবং দূরত্ব অনুযায়ী যা কৃষ্ণের কোমরে বেঁধে রাখার জন্যই যথেষ্ট ছিল না। আর এই মন্দির আজ দেব দীপাবলি পালন হবে আর এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। নমস্কার বন্ধু, আজ রাস পূর্ণিমা উপলক্ষে এই ইস্কনের প্রভু শিলপাদের বার্থ প্লেসে এখানে যে রাস পূর্ণিমা যে উপলক্ষে যে আরতি সকালবেলা পূজা সেটা তুলে ধরলাম একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। তা এইখানে আসতে কোনো অসুবিধা নেই, এখানে আপনারা চলে আসবেন। রবীন্দ্র সরোবর মেট্রো হয়ে নেবে, বাঙালপাড়া হয়ে টালিগঞ্জ রোডে অবস্থিত ইস্কনের প্রভুপাদ শিল বার্থ প্লেস। এখানে এসে আপনারা যোগাযোগ করবেন এবং আসার রাস্তা বলে দিলাম। এবং আজ রাস পূর্ণিমার যে সকালবেলার আরতি যেভাবে তারা করেছে কত সুন্দরভাবে সেটাও তুলে ধরলাম। তা এটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা সামাজিকও কাজ হয়ে থাকে, এখানে যোগাযোগ করতে পারেন। জয় প্রভু শিল। পরবর্তী গন্তব্যস্থল টালিগঞ্জের ছোট রাসবাড়ি, চলুন। নমস্কার বন্ধু, আজ আপনাদের টালিগঞ্জ ছোট রাসবাড়ি বা হরিহর ধাম, যা একটি গ্রেড 1 হেরিটেজ ভবন। এটি বাওয়ালি রাজ পরিবারের প্যারালাল মণ্ডল ও মণিমোহন মণ্ডল দ্বারা নির্মিত। 1757 সালে 26শে বৈশাখ 1252 বঙ্গাব্দ এই নির্মাণ কাজ শুরু হয় এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 1 বছর সময় লাগে। নবরত্ন মন্দির এবং চারপাশে শিব মন্দির আছে, সেগুলো আপনাদের পুরো দালান চত্বরে তখনকার দিনে যে পিলার ছিল সেগুলো আপনাদের কাছে ঘুরে ঘুরে তুলে ধরছি।
এই মন্দিরের এই নবরত্ন বিশিষ্ট ছোট রাজবাড়ি। বাওয়ালি রাজ পরিবারের সদস্য পেরিলাল মণ্ডল এবং মণিমোহন মণ্ডল। মূলত মন্দিরে এখানে রাধাকৃষ্ণের যুগল পুজো অনুষ্ঠিত হয়। এখানে রাধাকৃষ্ণ বিরাজ করছে এই যুগল, এই মন্দিরে দেখুন যুগল, রাধাকৃষ্ণের যুগল মন্দির পূজিত হয়। মন্দিরটি বাওয়ালি রাজ পরিবারের প্যারিলাল মণ্ডল মণিমোহন দ্বারা নির্মাণ হয়েছে 27শে ফাল্গুন 1252 সালে বাংলা ক্যালেন্ডার অনুসারে। আদিগঙ্গার পাশে অবস্থিত, এক সময় প্রধান তীর্থযাত্রীর পথ হিসেবে কাজ করত। ছোট রাজবাড়ি ঘাট নামে একটি ঘাটও রয়েছে, যার চারপাশে স্তম্ভ রয়েছে, কিন্তু এখন এটি একটি শোচনীয়, প্লাস্টারগুলো খোসা ছড়িয়ে গেছে। এক নহবতখানাও ছিল। আগে ঘাটের দুই পাশে একটি ঘর ছিল, কিন্তু এখন একটি দেওয়াল তৈরি করা হয়েছে, যার ফলে প্রবেশিকার বাধাগ্রস্ত হয়েছে। সিঁড়ি দিয়ে একটি নদীতে নিয়ে যাওয়া হতো। আদিগঙ্গার অবস্থার ঘাটের মতো নদীতল অগভীর। এখানে পুজো করছে পণ্ডিত মশাই, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দিরের মূল প্রবেশ দুই পথে দুই ফলক রয়েছে। বাম দিকের ফলক লেখা আছে আর এক ধরনের ছন্দ, যেখানে মন্দিরের দর্শনার্থীদের বাধ্যতামূলক করণীয় বিষয় ছিল এই নবরত্ন ছোট রাজবাড়ির মন্দির, এবং ঘোড়া, হাতি, পালকিতে চড়ে মন্দিরে প্রবেশের জন্য কঠোর নির্দেশ রয়েছে। মন্দিরের স্থাপত্য নবরত্ন, 9টি চূড়া বিশিষ্ট মন্দির, উভয় দুই পাশে পঞ্চরত্ন, 5টি চূড়া মন্দির রয়েছে। এছাড়াও 10টি 8 চালা শিব মন্দির রয়েছে। মন্দির কমপ্লেক্স চেকার্ড প্যাটার্ন এবং কালো এবং সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল উঠোনের মধ্যে অবস্থিত। নবরত্ন মন্দিরটি গোপালজির প্রতি উৎসর্গিত শ্যামসুন্দরজির মূর্তি, যা পূর্বে দক্ষিণ 24 পরগনা বাওয়ালি থেকে আনা হয়েছিল। এখানে গোপালজির সাথেও পুজো করা হয়। কমপ্লেক্সের বাইরে 3টি 8 চালা মন্দির রয়েছে। হাটে এসে 3বার এসছে, এসে বজরায় করে নেবে দেখেছে, দেখে তারপরে কি মন্দির করেছে। আমরা বইয়ে পড়েছি। বইয়ে পড়েছেন আপনি? বইয়ে পড়েছি। আমার যে সিরিয়ালটা। আর আপনি কি এই মন্দিরের কোনো রিলেটিভ? না না, আমার বাড়ি এইখানেই। তবে আমরাও পড়ছি। আমার দাদা শ্বশুর এখানে, বিনোদ বিহারী মান্না, তারপরে বাদল মান্না আমার শ্বশুর মশাই, সব গত হয়েছে। আমার ওয়াইফ হচ্ছে, হাজবেন্ড হচ্ছে রবীন্দ্রনাথ মান্না, এখন ছেলে রাজু মান্না। রাজু মান্না ওই কর্পোরেশনে কাজ করে। মানে আপনি এখানে কল্পতরু উৎসবও দেখেছেন? আমি একবার বোধহয় দেখেছি, দেখে ব্যাস সে আমি কানে শুনেছি উড়ে আমার মামার বাড়ি বড়। তখন আপনার খুব ছোট যখন আপনি? বড় রাজবাড়ি মামার বাড়ি। হ্যাঁ, ও। আর আমি বড় রাজবাড়িতে মামার বাড়ি, এইখানে একদিন উড়ে যাত্রা দেখতে এসেছিলাম এই মাঠে। এই মাঠে তখন ছোট, ওই টেপ জামা পরি, তাহলে কত ছোট, 7-8 বছর বয়স হবে আমার। সেই যেমন আবার বিয়ে হয়ে দেখাশোনা করে বিয়ে হয়ে যখন বড় গেট দিয়ে আমাকে ঢোকাচ্ছে, আমি তো মনে মনে ভাবছি যে এইখানে তো আমি একবার এসেছি, এইখানে আমার শ্বশুরবাড়ি হলো। তারপরে শুনি যে এইখানে আমার শ্বশুরবাড়ি। আর এখানে যে 12টা শিব মন্দির আছে, এই তো দেখুন, সবই তো বলছি তাই যে কবে আবার কবে। আচ্ছা, এখানে যে জগদ্ধাত্রী, তবে রানী রাসমণি এই মন্দির দেখে গিয়ে মন্দির করেছে, আমরা এটা খুব জানি। মামাসের মুখে শুনেছি, আবার আমরা জ্ঞান হতে সিরিয়ালেও দেখেছি। ছোট বা রাজবাড়ি প্রায় ভগ্নপ্রায়, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি, সেটা দেখুন। এই হলো ছোট রাজবাড়ির ঘাট।
এই ঘাটে যার হচ্ছে 4টি স্তম্ভ রয়েছে, কিন্তু এখন এটা একটা অবস্থা শোচনীয়। প্লাস্টারগুলো খসে ছড়িয়ে পড়ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই রাজবাড়ির ঘাট। এখানে আগে প্রধান উৎসব ছিল রাস, কিন্তু এখন বর্তমানে হয় না। কার্তিক নভেম্বর মাসে রাস অনুষ্ঠিত হতো, বিপরীতে এখানে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতেও 4 দিনব্যাপী। প্রথম দিনে শ্যামসুন্দরজির মূর্তি প্রথমে বলরাম বেশে সাদা রঙে, দ্বিতীয় দিনে রাখাল বেশে, তৃতীয় দিনে গৌরাঙ্গ বেশে এবং শেষ দিনে ভাঙা রাস। দেখুন, মন্দির কমপ্লেক্সটি একটি নবরত্ন 9টি চূড়া বিশিষ্ট, উভয় দুই পক্ষে পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে। এছাড়াও 10টি 8চালা শিব মন্দির রয়েছে। নমস্কার বন্ধু, আজ টালিগঞ্জে ছোট রাজবাড়ি আপনাদের দর্শন করালাম। এটাও আপনাদের আসতে হবে, যদি আসেন। কখন খোলে তার কোনো সময় নেই, তা খুব সকালবেলা যদি পণ্ডিত মশাই এসে যায় তাহলে খোলা থাকে। ভগ্ন অবস্থা, নবরত্ন ছোট রাজবাড়ি। আর এখানে অনেক কিছু লোকাল লোকের মাধ্যমে জানতে পারলাম। তা আজকে রাস উৎসব উপলক্ষে দেখলাম পণ্ডিত মশাই এসে পুজো করলো, সেটাও তুলে ধরলাম। এই নবরত্ন ছোট রাজবাড়ি খুবই খ্যাত, গঙ্গার পাড়ে গড়ে উঠেছে এবং এখানে 8চালা 10টি শিবলিঙ্গের মন্দির রয়েছে। শিবলিঙ্গেরও মন্দির আছে, সেও ভগ্নদশা। তা যতটুকু পেরেছি তুলে ধরেছি। এটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধা কৃষ্ণ বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি।